ছোট্ট বন্ধুরা, হবি ক্যাম্পের আজকের প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শৈলী ক্লাসে আমি শোয়েব আহমদ আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাক প্রত্যঙ্গের ব্যায়াম। বাক প্রত্যঙ্গ এই শব্দটি যখন আমরা বলছি তখন যে শব্দটি সবার আগে আসে সেটা হচ্ছে বাক শব্দটা, এর সঙ্গে প্রত্যঙ্গ যুক্ত আছে। তার মানে বাক প্রত্যঙ্গ বলতে গেলে কোন কোন অঙ্গ এর মধ্যে পড়ে সেটা আমাদেরকে জানতে হবে। আমি চলে যাচ্ছি বোর্ডে, তোমরা একটু দেখো কোন কোন অঙ্গ বাক প্রত্যঙ্গের মধ্যে যুক্ত রয়েছে। প্রথমে আসে কণ্ঠ, তারপরে জিহ্বা, ঠোঁট, ফুসফুস, নাক। এই যে আমরা কিছু প্রত্যঙ্গের নাম এখানে লিখেছি, আসলে আমাদের শরীরের পুরোটা জুড়েই কিন্তু বাক প্রত্যঙ্গের অংশ। ফুসফুস থেকে বাতাস গিয়ে আমাদের শ্বাসনালী কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আমাদের গলা থেকে মানে মুখ বিবর থেকে শব্দ উৎপন্ন হয়। এর সঙ্গে যেটা যুক্ত থাকে জিহ্বার ব্যবহার, তার সাথে ঠোঁটের ব্যবহার রয়েছে, নাকের ব্যবহার রয়েছে। ও আরেকটা অঙ্গর কথা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে দাঁত। ধীরে ধীরে কিন্তু আরও অনেক প্রত্যঙ্গ আসবে, যেমন মুখের ভেতরে আমাদের রয়েছে তালু, মূর্ধা, এই শব্দগুলো কিন্তু আসবে। এই পুরোটা মিলেই কিন্তু বাক প্রত্যঙ্গ। তাই এই অঙ্গগুলোকে কিন্তু আমাদের সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে। যদি সুস্থ এবং সবল না থাকে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে কোনো শব্দ উচ্চারণ করতে পারবো না। বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে এবং বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের এই বাক প্রত্যঙ্গগুলোর মধ্যে কিছু জড়তা চলে আসে। যেমন ধরো, জিহ্বা ধীরে ধীরে ভারী হতে থাকে, আর জিহ্বার ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি। জিহ্বা যতভাবে আমরা ব্যবহার করতে পারবো ততভাবেই আমাদের বিভিন্ন ধ্বনিগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। আর ধ্বনি যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারি তাহলে আমরা প্রমিত উচ্চারণের জায়গায় কিন্তু খুব সহজেই সফলতা পাবো। যেমন আমাদের এই জিহ্বা আমাদের যখন তালুর সঙ্গে ধাক্কা খাচ্ছে তখন এক ধরনের ধ্বনি বেরোচ্ছে, যখন দাঁতের সঙ্গে ধাক্কা খাচ্ছে তখন এক ধরনের ধ্বনি বেরোচ্ছে, আবার যখন আমাদের কণ্ঠনালী থেকে যে বাতাসটা বেরোচ্ছে ওটা জিহ্বার সঙ্গে ধাক্কা খেয়ে যখন বেরোচ্ছে তখন কিন্তু অন্য রকমের ধ্বনি আমরা পাচ্ছি। আর এই ধ্বনিগুলো নিয়েই কিন্তু আমাদের যে ধ্বনিতত্ত্ব বলি বা আমাদের বর্ণমালা বলি এইভাবে কিন্তু সাজানো রয়েছে। তো এগুলো কিছু ব্যায়াম রয়েছে, সেই ব্যায়ামগুলো আমাদেরকে জানতে হবে যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক থাকে। আজকে আমি বেশ কিছু ব্যায়াম তোমাদের সঙ্গে শেয়ার করব, অধিকাংশ জিহ্বার। প্রথমটা হচ্ছে এই জিহ্বাকে পরিষ্কার রাখতে হবে, পাতলা রাখতে হবে। তার জন্য কী করব, আমরা দাঁত দিয়ে কাটতে কাটতে জিহ্বা বের করব, আবার ভেতরে নেব, ঠিক এইভাবে। এইভাবে আমরা আমাদের জিহ্বাকে পরিষ্কার এবং পাতলা রাখতে পারি। এর ফলে যে কোনো শব্দ উচ্চারণ করতে আমাদের সহযোগিতা হয়। এরপরে আমরা যে ব্যায়ামটা করব সেটাও জিহ্বার। জিহ্বাকে আমাদের ঘোরাতে হবে, প্রথমে মুখের ভেতরে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজভাবে। যেমন এটা দেখাতে পাচ্ছি না মুখের ভেতরে, এটা আমি পরে আবার দেখাবো মুখের বাইরেও। এভাবে এখনই একই ব্যায়াম করব মুখের বাইরে। এইভাবে আমরা জিহ্বার ব্যায়ামগুলো করতে থাকবো। জিহ্বার আরও অনেক ব্যায়াম রয়েছে, অবশ্যই সাথে টিস্যু রাখবে, নাহলে কিন্তু হাইজিন ব্যাপারটা ঠিকমতো পালন করা হবে না। এরপরে আমাদের জিহ্বার আরও অনেক ব্যায়াম রয়েছে, যেমন জিহ্বা বের করে যতটা পারা যায় উপরের দিকে নেওয়া, নিচে নেওয়া, ডানে নেওয়া, বামে নেওয়া। যেমন এভাবে কিন্তু আমরা এই ব্যায়ামটা করতে পারি। এরপরে রয়েছে আমাদের এই মাসলগুলো, মাংসপেশিগুলোকে সতেজ রাখার জন্য আরেকটি ব্যায়াম।
আমাদের এটা ঠিক রাখতে হবে, সজীব রাখতে হবে। যেমন আমরা বলি ওই যে চিবানো আর কি। ধরো তুমি যখন কোনো ফল খাচ্ছ, আপেল খাচ্ছ, পেয়ারা খাচ্ছ, তখন কী করো? চিবিয়ে চিবিয়ে খেতে হয় আমাদের। সেইভাবে সেই অ্যাক্টিভিটিটা আমরা করব, তবে কোনো ফল টল থাকছে না, এমনি। খুব মজা না এই ব্যায়ামটা? এই ব্যায়ামগুলো আমাদের করতে হবে। তারপরে ছোটোবেলায় নিশ্চয়ই, মানে তোমরা তো অবশ্যই ছোটো, আরও যদি ছোটো থাকো, মানে যারা একেবারে 3-4 বছরের বন্ধু যদি থাকো, তোমরা নিশ্চয়ই বাসায় যখন খেলো, মুখদানের সময় গাড়ি চালাও, চালাও না? এটা কিন্তু একটা খুব কার্যকরী ব্যায়াম। এই ব্যায়ামটা কিন্তু আমরা করবো এরকম। এটা আমাদের ঠোঁটের ব্যায়াম হচ্ছে, আমাদের ঠোঁটকে সহজ স্বাভাবিক করার জন্য, এবং এই যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে যাতে কাজ করতে পারে, এর মধ্যে যাতে কোনো জড়তা না আসে, তার জন্য কিন্তু আমরা এই ব্যায়ামটা করি। এর সাথে সাথে কিন্তু আমরা আরও অনেক ব্যায়াম করি। জিহ্বার একটা ব্যায়াম আছে খুব মজার। তোমাদের সবার বাসায় নিশ্চয়ই, সবার বাসায় না হলে অনেকের বাসায় পালিত প্রাণী রয়েছে, কুকুর, বেড়াল, এগুলো অনেকে পালতে পছন্দ করো। যাদের বাসায় কুকুর আছে তারা নিশ্চয়ই দেখেছো কুকুর কীভাবে পানি পান করে, বিড়ালও সেভাবে পানি পান করে। এই যে পদ্ধতি, এটাও কিন্তু আমাদের জিহ্বার একটা ব্যায়াম, এবং এটাও কিন্তু খুব কার্যকরী। এই ক্ষেত্রে আমরা কীভাবে ব্যায়ামটা করব? হাতটা এভাবে রাখবো, রেখে জিহ্বাকে যতটা দ্রুত সম্ভব বের করব আর ভেতরে নেব। যেমন কি জিহ্বা ব্যথা করে? এগুলো ব্যথা করে? প্রথম দিকে করবে, ধীরে ধীরে কিন্তু সব সহজ হয়ে যাবে। আরও একটা ব্যায়াম এই মুহূর্তে তোমাদেরকে আমি বলতে চাই, যেটা এই মুহূর্তে আসলে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এখানে ফ্লোরে শুয়ে পড়তে হবে। যেহেতু এই মুহূর্তে সেরকম ব্যবস্থা এখানে নাই, তাই আমি ফ্লোরে শুয়ে পড়ছি না। তবে তোমরা কিন্তু বাসায় অবশ্যই চেষ্টা করবে। ফ্লোরে একদম টান টান হয়ে শুয়ে পড়বে, তারপরে তোমার দৃষ্টি থাকবে একদম ছাদের দিকে, আর যদি খোলা ময়দানে করো তাহলে আকাশের দিকে। ঘরের মধ্যে করলে ভালো, তাহলে আওয়াজটা আমরা ঠিকঠাক মতো শুনতে পাবো। ঘরে করবে, সিলিংয়ের দিকে তাকাবে, তাকিয়ে তোমার মানে মনে আছে, মুখস্থ আছে বা প্রিয় কোনো কবিতা বা ছড়া জোরে জোরে পাঠ করবে। তার আগেতে শ্বাস নিয়ে নেবে। এতে কী হবে? তোমার ফুসফুস থেকে তোমার শ্বাসনালী পর্যন্ত পুরো যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে ভেতরে, বিভিন্ন নালী রয়েছে, ভেন রয়েছে, সেগুলো একটা পরিপূর্ণ এক্সারসাইজ হয়ে যায়, এবং এটা আমাদের ঠিকঠাক মতো শব্দ উচ্চারণে এবং দম রাখার ক্ষেত্রেও কিন্তু সহযোগিতা করে। কারণ তোমরা জানো, আবৃত্তি করতে গেলে প্রচুর দমের প্রয়োজন হয়, ফুসফুসটাকে সচল রাখতে হয়। এর বাইরে যেসব ফ্রি সাইজ এক্সারসাইজ রয়েছে সেগুলো কিন্তু করতে পারো। হালকা দৌড়ানো, তারপরে উঠবস করা, হাঁটা, যারা সাঁতার কাটো সেই সাঁতার কাটা, এগুলো সবই কিন্তু আমাদের এই বাক প্রত্যঙ্গকে সঠিক রাখতে, সজীব রাখতে, সুস্থ রাখতে সহযোগিতা করে। তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমাদের হবি ক্যাম্পের সাথে যুক্ত হতে হবে। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আরেকটি বিষয় নিয়ে।